ওরা আমরা তো উপরে ওরা দিয়ে গুতাগুতি করতে আছে মানে বাইরে নিয়ে জ্বালায় বাইরে নিয়ে কোনো সিস্টেম নাই ওরা মারা যাইতেছে আমরা জানতেছি ওরা মারা যাইতেছে কিন্তু আমরা বাইক করার কোনো সিস্টেম নাই আর বাইসে যে ফিরবো সবাই ভাবছি মারা যাবো কেউ ভাবে নাই যে বাইসে ফিরবো আর এই বাড়ি পর্যন্ত আসতে পারবো কেউ ভাবে নাই। রুটের নাম গেমঘর। শব্দটা শুনে মনে হতে পারে কোনো ভিডিও গেমের কথা, কিন্তু না। ভূমধ্যসাগরে নৌকায় ওঠানোর আগে যে জায়গায় ভিকটিমদের জড়ো করা হয় সেই ঘরের নাম হলো গেমঘর। এটি ইউরোপে পাচারের জন্য দালালদের ব্যবহৃত একটি শব্দ। গেমঘর থেকে ফেরা এবং নৌকায় ডুবে মারা যাওয়া মানুষের মধ্যে বাংলাদেশের সংখ্যা সবচেয়ে বেশি। মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিণ খালিয়া গ্রামের অধিকাংশ মানুষ এ পথেই ইটালি গেছেন। গেমঘর থেকে ফিরে আসা এই গ্রামের কয়েকজন ব্যক্তির সাথে কথা বলেছে দ্য ডেইলি স্টার। ঢাকা থেকে মুম্বাই, মুম্বাই থেকে দুবাই, দুবাই থেকে মিশর, লিবিয়া হয়ে ইতালি। মোটা দাগে এটাই হলো পাচারের রুট। লিবিয়া থেকে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরার ট্রলারে চড়ে ইতালির উদ্দেশ্যে রওনা দেয় অভিবাসী প্রত্যাশীরা। অনেক সময় লিবিয়াতে জিম্মি রেখে নির্যাতনের ভিডিও দেখিয়েও পরিবারের কাছ থেকে আদায় করা হয় মুক্তিপণ। এখান থেকে বলছিল যে তোমরা ঢাকায় যাও, ঢাকায় গিয়ে সততা হোটেলে থাকো। ওইখানে আমরা রয়েছি, ওইখান থেকে একটা লোক এসে তারপর আমাদের ফ্লাইট এয়ারপোর্টের ভিতরে নিয়ে গেছে। ভিতরে তারপর ওইভাবে আমরা এসে আমাদের একজন মোবাইলে কন্ট্যাক্ট করাই দিয়েছে, ও যা যা বলছে তা আমরা করছি। ইমিগ্রেশন করতে বলছে, এইখান দিয়ে বলতে গেছে 1 নম্বর গেট দিয়ে এইসব বলছে, আর আমরা এইসব করছি। পরে তারপরে ওইখান থেকে মুম্বাই গেছি। মুম্বাই ছিলাম এয়ারপোর্টের ভিতর ছিলাম 2 দিন। তারপর থেকে নিয়েছিল দুবাই ছিলাম 7 দিনের মতন। 7 দিন থাইকা তারপরে নিয়েছিল মিশর 2 ঘন্টা যাবৎ ছিলাম। তারপর ওইখান থেকে নিয়েছিল বেঙ্গাজি, লিবিয়া বেঙ্গাজি। তারপর ওইখানে ছিলাম হলো 2 দিন থাকার পরে আমাদের ওইখান থেকে গাড়িতে কইরা দালালের বাসার পাঠাইছে আমাদের। হ্যাঁ, ত্রিপুলি যাইতে লাগছে প্রায় আমাদের 2 দিন। গাড়ির ভিতরে ছিলাম 2 দিন আর বের হইতে পারিনি। 2 দিন গাড়ির ভিতরে। ধরেন খাবার ছিল আমাদের কাছে, হালকা কিছু খাবার ছিল, এই গাড়িতে বসে খাওয়া লাগছে, কিছু খাইতে পারিনি আর কি। নাইমা এবার 2 দিন তারপরে গেছি দালালের কাছে। যাওয়ার পরে দালালে আমাদের রিসিভ করে নিচে থেকে। তারপরে ওর কাছে ছিলাম 2 মাসের মতন। 2 মাস যাবৎ ছিলাম। তারপরে আমাদের ওইখান থেকে পাঠাইছিল গেমঘরে পাঠাইছে কয়জন, একসাথে পাঠাইছে 6 জন। এক গাড়িতে ডিকের ভিতরে 6 জন কইরা, আর সামনে একজন বসাইতো, মহিলা সাজাইয়ে তারপরে সামনে একজন বসাইতো। ভোরবেলা একটা মাইক্রো গাড়ি আইছে, মাইক্রো গাড়িতে ওই টিকি আছে যে পিছে, ওই 6 জন বসছে আমাদের। ওটা 6 জন গাদায় গেতে বই না ওই ওটা নাড়িয়ে চড়িয়ে বাড়ি দিয়ে মাথা যেতে, আর এরকম বসে যায় খালি উস্কুত চুপ করলেই মানে চুপ করিয়ে থাকতে হয়। আর যদি মাথায় এমন নিচে হয়েছি নিয়ে আসো সারতারি না, আর ওইদের দেখুন নিয়ে আসে না আমাদের দমকে 4টে যাওয়া আছে। আর ওই পর্যন্ত নিতে অজ্ঞান হয়ে গেছিলাম। হ্যাঁ, ওই গাড়ির ভিতরে আমি বলছিলাম, বাদনও ছিল, আমি অজ্ঞান হয়ে গেছি। ওই গায়ে তার বাইক করে আমাদের পানি পুনি দেয়, ওই না সব সুস্থ হই। কিন্তু সময় গেম করে গেছি, গেম করেছিলাম 15 দিনের মতন। গেম করে একটা বাসা বাড়ির মতন, ছোটো একটা বাসা বাড়ির মতো আটকাই থুয়ে দেয়। লিবিয়ান একদিন তেল থাকে, আবার একদিনকে গ্যাস থাকে না, গ্যাস যেদিন না থাকে ওদিনকে না খাওয়া, এদিক ফিরে থাক অনুভব আইসে বাড়ি খেলি। কারণ ঘুমের উঠতে একটু দেরি হবে, আমি আইসে হুরুতুত করে বাড়ি এই পাইপ দিয়ে ছবি তুলছিলাম আমি। এটা আমি মোবাইলটা কত মোবাইলে ভেঙ্গেল বাসরাই যেত। খাবার দিত 2 বেলা খাবার দিত। একবেলা পাইতাম সঠিক, আর না পাইতাম মানে খাবার, আর নাহলে লোক 100 জন প্রায় থাকতাম গেমঘরের ভিতরে। এই খাবার একজন পাইতো না, এইভাবে আর কি চলতো। ওই পানি থাকতো না, এইভাবে লবণ পানি ছিল, খাওয়া লাগতো সবার বেশিরভাগই। পরে ওইখান থেকে আমরা বলছি যে আমাদের তো কইয়া পাঠাইছেন যে 2-3 দিনের ভিতর গেম দিবেন, তো এখনও দেন না কেন? পরে আমাদের গেম দিছে। ওইখান থেকে নিয়ে গেছিল কবজা করে একটা ট্রাকে প্রায় 25 জন করে নিছে। 25 জন 50 জন লোক নিছে হলো এই মিনি ট্রাক আছে না, ওই ট্রাকের ভিতরে মনে করেন পাড়ায় গাদাইয়া বসছে, ঠিক আছে। তারপরে এইভাবে শোয়ানোর পরে একজন এরপরে একজন ছিল, মানে 2 জন করে একজনের পরে একজন করে নিছে। পরে ওইখানে কবজা করে যাইতে লাগছে প্রায় 2 ঘন্টা, 1-1.5 ঘন্টার মতো লাগছে। তারপরে ওইখান থেকে আমাদের রাখছে প্রায় 8টা-10টার দিকে আমাদের গেম দেওয়ার জন্য নিয়ে গেছে বাইরে। তারপরে আমাদের সাগরের ভিতর দিয়ে প্রায় 2-3 ঘন্টা যাবৎ দৌড় করাইছে। এই হাঁটু জল ওর ভিতর দিয়ে দৌড়াইতে হয়েছে, কারণ ওর ভিতরে লোক ছিল, সেনাবাহিনীর লোক ছিল, ঠিক আছে। ওদের কাছে গান ছিল,
ওরা ধরেন ওই যে সে এমনি জামা কাপড় ছিল, উপরে দিয়ে রেনকোট পরছিল আর কি, ভিতরে কি পরা ছিল তা আমরা দেখিনি। হ্যাঁ হ্যাঁ, বন্দুক ছিল সাথে। ওই ওরা আমাদের 4-5 জন লোক মিলে, লিবিয়া মিলে আমাদের উঠাই দিয়েছে বোটে উঠাই দেওয়ার পরে ওরা আমাদের সাজাইয়া বসাই দিয়েছে, ভিতরে লোক বসাইছে, উপরে লোক বসাইছে। মানুষ ধরে হাইস গেলে 30 জন কি 30 জনও ধরে না। আর তেল দিয়েছিল, তেলের জ্বালায় আমি তেল হেলাই দিয়েছিলাম, কয়টা তেল 6টা তেল হেলাই দিয়েছিলাম। ওই যে 6টা তেল হেলাই দিয়ে যাচ্ছে, অমনি আমার 4-5টা বসিয়ে দিয়েছে ওই যে সে ক্যাপ্টেনে। বসানোর পরে আমরা প্রায় 2 ঘন্টা যাবৎ বোট চলার পরে মনে করেন আমাদের কোস্টগার্ডে তেল দিছে, ওইখানের কোস্টগার্ডে তেল দিছে। তেল দেওয়ার পরে আমাদের হলো 5 মিনিট পরে হলো ওই দেশের লিবি পুলিশ আমাদের ধরে নিয়ে গেছে। ডলার মোবাইল যা ছিল সবাই নিয়ে গেছে এই প্রথমে। আর শীতের ভিতর তো এত শীত পড়ছে, আর আমার গাড়ি দৌড়ে এই বালির ভিতর বসাই রাখছিল প্রায় 1 ঘন্টা পর্যন্ত, পুরো শরীর ভিজে। হ্যাঁ, সাগরের ভিতর কিনারে ওদের সময় ধরছে আমাদের। ওইখান থেকে দৌড়ে নিয়ে যাওয়ার পরে আমরা যাওয়ার পথে হলো দালালকে জানিয়েছিলাম যে আমরা ধরা খাইছি, আমাদের ছাড়ানোর ব্যবস্থা করেন দ্রুত। পরে আমরা গেছি জেলের ভিতরে আমাদের নিয়ে সবার মোবাইল, পাসপোর্ট, টাকা যা ছিল সব কিছু রাইখা ভিতরে থইছে আমাদের। খাওয়ার পরে আমরা রয়েছি প্রায় 7 দিনের মতন। 7 দিনের ভেতর কোনো খাবার দিত না, শুধু পানি দিত। খাবার দিত না, শুধু পানি। 35 জনে 6 লিটার পানি দিত। প্রথমে এক বিড়ি ছিল 15 দিন, তারপরে আবার জেল ছুটে আসা, তারপর আবার গেম। সেই গেম ঘরে নিয়ে আমাদের আবার বলতেছে, দালালের ফোন দিছি আমরা, ফোন দেওয়ার পরে বলতেছে তোদের আবার গেম দেবো আজকে। পরে আমরা মানা করছি যে আমরা অসুস্থ, আমরা 7 দিন যাবৎ খাই না কিছু, আমাদের গেম দিয়েন না, আমরা যাব না, আমরা বাংলাদেশ ফেরত যাব। পরে বলতেছে বাংলাদেশ ফেরত যাবি কি মামুর ঘরে বেসাত নাকি, টাকা দে আরো 15 লাখ করে, বাড়ি যাইতে হলে 15 লাখ টাকা দিবি, তারপরে তোরা এখানতে কীভাবে যাবি সেটা আমি জানি না, এই আমাদের বলছে। পরে বলার পরে তারপরে এখন কি করবো, এতগুলো টাকা দিয়ে আমরা গেছি, বাড়িতে ঋণ সব কিছু বেচা বুঝে কীভাবে দিব, আরও 15 লাখ চাইতেছে, আমরা তো দেওয়ার ক্ষমতা নাই। তারপরে বাধ্য হয়ে এসেন গেম দিছি আবার। পরে আমরা রাজি হয়েছি গেম দেওয়ার জন্য, দেশে বয়ট হতেছে, পরে রাজি হওয়ার পরে সেদিনকে আমাদের রাত্রে আবার নিয়ে গেছে সেইভাবে হেঁটে রাখে কইরা আবার নিয়ে গেছে এই কবজা করে নিয়ে যাওয়ার পরে আবার আমাদের এই নিয়ে গেছে, মানে নদীর ভিতর দিয়ে হাঁটাই নিয়েছে 1.5 ঘন্টা, প্রায় 1-1.5 ঘন্টার মতন হাঁটাই নিয়েছে। পরে হাঁটাই নেওয়ার পরে তারপরে আবার ওরকম 5 জন মিলে আমাদের বোটে উঠাই দিয়েছে লিবি পুলিশে, সেনাবাহিনীতে উঠাই দেওয়ার পরে তারপরে আমরা প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা যাবৎ চলছে বোট। তারপর থেকে ওই যে ঝড়টা ছাড়ার পরেই আর কি পানি উঠে গেছে, পানি উঠে যাওয়ার পরেই এই বিপদটা শুরু হয়েছে আর কি। বোট ছাড় চলো রাত 11:30টার দিকে, রাত 3টার দিকে আমাকে দুর্ঘটনা হয়, বোট ডুবে যায়। তো 2 ঘন্টা 2.5 ঘন্টা প্রায় ওই বোট নিয়ে তারা ইনে গাইছে, হে আল্লাহ বাঁচাও আমাদের, কান্দি না গাইছে, আর বাঁচার কোনো আসে না। সব কিছু আমার 5 ফিট আমার এই যে পোশাকাদি ব্যাগ ভিজে গেছে, হেলাই দিছি যে ওজন বাইরে যায়, এতে হাতড়াইতেরি না ওরা। আমরা তো পারে ওরা দিক গুতাগুতি করতে আছে, মানে বাইরেনের জ্বালায়, বাইরেনের কোনো সিস্টেম নাই। ওরা মারা যাইতেছে, আমরা জানতেছি ওরা মারা যাইতেছে, কিন্তু আমরা বাই করার কোনো সিস্টেম নাই। আমরা যদি বাই করি, মানে বাইরে ওই ফুড়াইলো একটা, ওরা হিন্দে বাইরে না, আর আমরা হিন্দে বাইরে তারি না। আমি নিচে ছিলাম ওদের ভিতরে, পরে আমি উঠাইছিলাম উপর থেকে, নিচ থেকে উঠাইছে আমি একজনের কোলে বসছিলাম। পরে ওরা জায়গা ছিল না উপরে, ওরা আর উঠতে পারে না, ওরা উঠার জন্য চেষ্টা করছিল, অতিরিক্ত লোক দিছে, ধরেন 35 জন ধরে সে জায়গায় 52 জন লোক দিছে, বসার জায়গা নাই উপরে, তাই ওরা উঠতে পারে নাই আর বসতেও পারে নাই। ভিতরে যে তেলের একটা গ্যাস, ওই গ্যাসে ওরা মারা গেছে আর কি, ওই পানি ঢুকে গেছে আর গ্যাসের কারণে ওরা মারা গেছে। পরে আমাদের একটা চাক্কু ছিল, এর মধ্যে ওই ক্যাপ্টেনের একটা চাক্কু ছিল, ওই চাক্কু দিয়ে একটা ড্রাম ছিল, ওই ড্রামটা পরে আমরা পানিটা হেসেলাইছিলাম নিজেরাই। হ্যাঁ, যে সময় হলক হয়ে যায় রাত, ওই সময় পানি হেসেলাইছিলাম, হেসেলাইয়া আবার বোট স্টার্ট দিই, বোট ক্যাপ্টেন আবার স্টার্ট দিচ্ছে, আল্লাহ বাঁচাইছে। তারপরে স্টার্ট দিয়া আবার ইটালির দিকে পাড়ি দেওয়া দিয়েছিলাম, ইটালি যাবো আবারও, তারে আবার কোস্ট গার্ডে ধরছে। এখন আমাকে বলেন যে সুদানি মারছে, ওরা ওই ভাষা বোঝে, আমরা ভাষা বুঝি না, আমরা তো বাংলা ভাষা কিছু বুঝি না। ওরা ভাষা বুঝছে, ওরা কইছে আমরা যাইতে ভাই মুসলিম, আমাদের সাইডে দে, কথা তুই তেল দিয়ে যা। আমাদের তেল দিয়ে আমি হেলাই দিয়েছিলাম, আর তেল আর ছিল না, তেল ছিল মানে 2টা তেল দিলে আমরা যাইতেরি না। ওরা যে তেল তুল দেয় না, কয়েক আমাদের লাশ আছে, আমরা এরকম মানুষ মারা গেছে, মানুষ মরে গেছে, লাশ আছে ভেতরে, ওরা আবার উঠছে,
ভিতর ঢুকছে, ভিতর যাই দেখে লাশ আছে, বরাবর টাইনে টেনে 2টা বাইক হচ্ছে। বাইক করছে প্রথম বাইক করছে সেন্দার এডার লাশ, সজলের লাশ, তার মামুনের লাশ বাইক করছে। তারপরে বাইক করছে এডার ওই যে আমগ্রামের আলো এডা মন্তোষে দেখি একটু পরান আছে, ওই ঠোঁটটা নড়ে চড়ে দেখা যায়। আর এবার হাত দিয়ে দেখলো যে একটু পরান আছে। আর উড়াইয়ে টান দিয়ে নিয়ে গেল, মানে 2 মিনিটের ভেতরে নিয়ে গেছে বেড়ে 20 মাইল দূরে। আর 3 মিনিট হয়েছে, ওর বাঁচার কোনো কথা ছিল না, কি ও পরে দেখি বাইসে এসে ওর নিয়ে গেল, আমাদের নিয়ে এলো আবার এসে 300 ওই পর্যন্ত গেছি, মানে ওই পর্যন্ত কাট খাইছি। তারপর কি হইতে বলতে পারি না, অনেক ইচ্ছা ছিল না ইটালি যাবো, কিন্তু গরিব মানুষ তো কাম করি সংসার চালাইতে না। মাইয়ে কান্দা কেন্দি হরে, পোলারা কান্দা কেন্দি হরে যে যে এত ঠেয়ার বেতারে সংসার মোটে চলে না, যেটা ইনকাম করি ওইতে একটা মাছ কিনে খাইতে পারি না, একটা সদা বেতায় খাইতে পারি না, মানে হেভি কষ্ট লাগে। জমি বিক্রি করছিলাম আমি 10 কাঠা, আর স্টাম্প দিয়ে ধানের পর টাকা নিছি। আর জমি অল্প একটু রয়েছে, আর এই থোয়া বন্ধক থোয়া, আল্লাহ জানেন কি করবো আমি এখানে। হয়তো ভাগ্যের জোরে এই দুজন ফিরে এসেছে পরিবারের কাছে, তবে তারা এখন নিঃস্ব। কিভাবে কাটবে জীবন জানা নেই। শুধু মাদারীপুরের দক্ষিণ খালিয়া নয়, এমন অসংখ্য নিপীড়িত ভুক্তভোগী আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, যাদের আর্তনাদ আমরা হয়তো শুনতে পাই না।